আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্রাজুয়েট লেভেলের 8ই আগস্ট 2025 থার্ড শিফটের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগামী যে সমস্ত রেলের পরীক্ষা আসছে সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি, এবং যারা পরের পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ পরের ডেটে যাদের এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু হেল্পফুল হবে। এই টপিক থেকে যে টপিক থেকে আসছে সেগুলো তোমরা ভালো করে রিভিশন করে যাও, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী আছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলা আছে, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কে পরিচিত? গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কে পরিচিত? তাহলে আমাদের এটা পরিচিত হচ্ছে দাদাভাই নওরোজি, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে? তিনি ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হন 1892 ব্রিটেনে লিবারেল পার্টির হয়ে। ব্রিটিশ শাসনে ভারতের অর্থনৈতিক শোষণের বিষয়টি তুলে ধরেন তার বিখ্যাত ড্রেন থিওরির মধ্যে। তাহলে ড্রেন থিওরি বইটি তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দিতেই পারে আমাদের ড্রেন থিওরি প্রশ্ন হিসাবে পরের শিফটে। নেক্সট দেখো কী রয়েছে। পরের প্রশ্ন রয়েছে যে আইকেমি এক্সারসাইজ 2025 কোথায় অনুষ্ঠিত হয়? আইকেমি বলছে আইকেএমই, দেখো এইটার মধ্যে আছে আইকেএমই, ঠিক আছে? অর্থাৎ আফ্রিকা ইন্ডিয়া কি ম্যারিটাইম এনগেজমেন্ট, ঠিক আছে? 2025 বহুপাক্ষিক সামুদ্রিক একটি মহড়া। নামের প্রকৃতি হচ্ছে আফ্রিকা ইন্ডিয়া কি ম্যারিটাইম এনগেজমেন্ট, ঠিক আছে? অংশগ্রহণকারী দেশ কারা রয়েছে? ভারত সহ 9টি আফ্রিকান দেশ ও টাঙ্গানিকা, ঠিক আছে? আর এবং টাঙ্গানিকাই কিন্তু হোস্ট করেছিল। স্থান হচ্ছে ডার এস সালাম টাঙ্গানিয়া, এবং সময় কতদিন চলেছিল? 13 থেকে 18 এপ্রিল 2025 পর্যন্ত এই এক্সারসাইজটি চলেছিল। পরের যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে কম্পিউটারে ডেস্কটপ ওয়ালপেপার পরিবর্তন করার জন্য আপনার কোন সেটিং অ্যাক্সেস করতে হবে, বা আপনাকে কোন সেটিং অ্যাক্সেস করতে হবে? তো প্রথমে কি করতে হবে? ডেস্কটপে খালি জায়গায় রাইট ক্লিক করতে হবে, সেখান থেকে মেনু থেকে পার্সোনালাইজড নির্বাচন করতে হবে, এরপর ব্যাকগ্রাউন্ড অপশানে যেতে হবে এবং এখান থেকে নতুন ওয়ালপেপার নির্বাচন করতে হবে বা আপলোড করতে হবে। নেক্সট কী হচ্ছে, সাঁচি স্তূপের খোদাই করা চিত্র কাকে চিত্রিত করে বা কী চিত্রিত করে? সেটা হচ্ছে সাঁচি স্তূপের খোদাই চিত্র মূলত গৌতম বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো চিত্রিত করে। সাঁচি স্তূপ হলো ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত এবং প্রাচীন বৌদ্ধ স্তূপ, যা প্রায় খ্রিস্টপূর্ব 3 শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল। এবং এই স্তূপের চারপাশে পিলার, দরজা, চৌকান ইত্যাদি খোদাই করা রয়েছে বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ দৃশ্য, যেমন হচ্ছে বুদ্ধের জীবনের ঘটনাবলী অর্থাৎ বোধিলাভ বা প্রথম উপদেশ, এছাড়া রয়েছে জ্ঞানার্জন, ধর্মপ্রচার এবং বুদ্ধের বাণী এবং বৌদ্ধ ধর্মের নীতিমালা, এগুলো কিন্তু খোদাই করা রয়েছে। পরের প্রশ্ন দেখো কী রয়েছে, জেলা আদালতের প্রধান কাকে বলা হয়? জেলা আদালতের প্রধান বিচারককে জেলা ও দায়রা জজ বলা হয়। তাহলে কি জেলা এবং দায়রা জজ বলা হয়? তিনি জেলা পর্যায়ে দেওয়ানি এবং ফৌজদারি আদালতে প্রধান বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন, এবং জেলা জজ আদালতের অধীনে আরও কিছু আদালত থাকে, যেমন সাব জজ আদালত বা সহকারী জজ আদালত, যা জেলা জজকে বিচার করতে সাহায্য করে। তো আমাদের এখানে সঠিক উত্তর হবে জেলা বা দায়রা জজ। পরে যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে মঙ্গলা বন্দর কোন দেশের অন্তর্গত? মঙ্গলা বন্দর কিন্তু বাংলাদেশে অবস্থিত এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। প্রথম যে বন্দরটি সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর, এবং মঙ্গলা বন্দরটি বাহেরঘাট জেলার রামপাল উপজেলায় অবস্থিত এবং সুন্দরবনের অদূরে পশুর নদীর তীরে অবস্থিত। এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর, এবং বন্দরটি বাংলাদেশের শুল্ক ও আমদানি রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মঙ্গলা বন্দর। পরের যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে 2025 সালে প্রজাতন্ত্র দিবসের থিম কি? 2025 সালে 26শে জানুয়ারি সেটা হচ্ছে প্রজাতন্ত্রের থিম হচ্ছে স্বর্ণিম ভারত বিরাসত অর বিকাশ। তাহলে স্বর্ণিম ভারত বিরাসত অর বিকাশ বাংলায় যেটা করলে হয় সেটা দাঁড়া হচ্ছে স্বর্ণিম ভারত ঐতিহ্য এবং উন্নয়ন। এই থিমের মাধ্যমে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য এবং অব্যাহত উন্নয়ন দুটো দিককে তুলে ধরা হয়েছে এই 2025 সালের এই থিমের মাধ্যমে। পরে যে প্রশ্নটি এসেছে উলিয়াম হ্রদের অপর নাম কি? উলিয়াম হ্রদের অপর নাম হচ্ছে বারাপানি, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় বড় জল বা বড় পুকুর। এর অবস্থান কোথায় যদি দেখা যায়? ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে অবস্থিত। এটি একটি মানব সম্পদ জলাধার বা ম্যান মেড রিজার্ভেয়ার। আর 1960 সালে
উইলিয়াম হাইড্রো ইলেকট্রনিক প্রজেক্টের অংশ হিসেবে তৈরি করা হয় এবং হ্রদটি আজ মেঘালয়ের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও কিন্তু হয়ে রয়েছে। পরের যে প্রশ্নটি এসেছিল সেটি রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদটি কল্যাণ রাষ্ট্রের ধারণার সাথে সম্পর্কিত। এটি 38 এবং 39 অনুচ্ছেদগুলি কল্যাণ রাষ্ট্রের ধারণার সাথে সম্পর্কিত। এই অনুচ্ছেদগুলি কি বলা হয়ে থাকে? সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কল্যাণের জন্য একটি সামাজিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির অংশ। পরের যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে রামমোহন নাইডু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন? রামমোহন নাইডু, তাহলে রামমোহন নাইডু বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকারের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় বা যেটা বলে মিনিস্ট্রি অফ দ্য সিভিল এভিয়েশন, ঠিক আছে, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অর্থাৎ বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি 2024 সালের 10 জুন থেকে এই দায়িত্ব কিন্তু পেয়েছেন। পরে দেখো কি রয়েছে, পরের যেটি এসেছে সেটা হচ্ছে পরিকল্পনা কমিশন কোন ধরনের সংস্থা ছিল? তাহলে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন যেটাকে বলি আমরা, প্ল্যানিং কমিশন ছিল একটা নন কনস্টিটিউশনাল বা অসাংবিধানিক এবং অসংবিধিবদ্ধ অর্থাৎ হচ্ছে নন স্ট্যাটিউটারি সংস্থা, অর্থাৎ এটি কোনো আইন বা সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত হয়নি। এটি সম্পূর্ণভাবে একটি নির্বাহী আদেশ বা এক্সিকিউটিভ অর্ডার দ্বারা 1950 সালে গঠিত হয়। এর কাজ কি করে? এর কাজ হচ্ছে কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা এবং অর্থনৈতিক অগ্রাধিকারকে নির্দেশনা দেওয়া এবং বিভিন্ন মন্ত্রণালয় এবং রাজ্যগুলির মধ্যে সম্পদের বণ্টন করা এবং নীতি নির্ধারণে সরকারকে পরামর্শ দেওয়া। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে বা পরের যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কে পরিচালনা করে? তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কে পরিচালনা করে? সেটা হবে কিন্তু রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের এটি কোন অনুচ্ছেদে বলা রয়েছে? 239 নম্বর অনুচ্ছেদে, এবং এই অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রাষ্ট্রপতির অধীনে পরিচালিত হয়। রাষ্ট্রপতি একজন উপরাজ্যপাল বা প্রশাসক নিয়োগ করেন যিনি এই অঞ্চলের শাসন কার্য পরিচালনা করেন। পরে যে প্রশ্নটি এসেছে ধারা 239 কোনটির সাথে সম্পর্কিত? আর্টিকেল 239 বা ধারা 239 কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ এর শাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত এবং এটি যেহেতু রাষ্ট্রপতির নিয়ন্ত্রণ থাকে এবং রাষ্ট্রপতি একজন প্রশাসক নিযুক্ত করবেন পরিচালনার জন্য। সেটি কি? 2012 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় নিচের কোনটি অন্তর্ভুক্ত হয়েছিল? তাহলে 2012 সালে যেটা হয়েছিল সেটি হচ্ছে কি পশ্চিমঘাট পর্বতমালা অন্তর্ভুক্ত হয়েছিল। এই পর্বতমালা ভারতের 6টি রাজ্যের মধ্যে বিস্তৃত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু পরিচিত এবং বিখ্যাত। পরে যে প্রশ্নটি রয়েছে র্যামের প্রধান কাজ কি? র্যামের প্রধান কাজ কি? তাহলে কম্পিউটারের অস্থায়ী মেমোরি হিসাবে ডেটা এবং প্রোগ্রামগুলিকে সংরক্ষণ করা যাতে সিপিইউ দ্রুত তাদের অ্যাক্সেস এবং প্রসেস করতে পারে, এটাই হচ্ছে কাজ। র্যামের পুরো নাম যদি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং এটি একটি হচ্ছে ভোলাটাইল মেমোরি, অর্থাৎ পাওয়ার অফ করলে ডেটা সঙ্গে সঙ্গে মুছে যাবে এবং কম্পিউটার চালু থাকাকালীন প্রয়োজনীয় তথ্য, ফাইল বা সফটওয়্যার অংশগুলি এখানে রাখা হয় এবং এতে সিপিইউতে দ্রুত ডেটা পড়ে এবং লেখা করতে পারে, যা কম্পিউটার গতি এবং কর্মক্ষমতা বা কর্মদক্ষতা কিন্তু বাড়ে। নেক্সট দেখো পরে যেটি প্রশ্ন এসেছে সেটা হচ্ছে বেটি বাঁচাও বা বেটি পড়াও। এটা বা একটা এরকম প্রশ্ন পড়েছিল বেটি বাঁচাও বা স্কিম থেকে আমাদের বেটি বাঁচাও বা বেটি পড়াও কিসের সাথে সম্পর্কিত? এটি একটি হচ্ছে সরকারের সামাজিক প্রচারমূলক কর্মসূচি বা সামাজিক যোজনা। সেটা কি? এই অভিযানটি 2015 সালে তৈরি করেছিল ভারত সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছিল। কিসের উদ্দেশ্য করানো হয়েছিল? মেয়েদের জীবন রক্ষা বা বাঁচানোর জন্য এবং মেয়েদের শিক্ষার নিশ্চিত করানোর জন্য বা মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমটি লঞ্চ করেছিল। পরের প্রশ্ন সেটা হচ্ছে গুরু রামভদ্রাচার্যকে কোন সংখ্যায় বা কততম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল? তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 58তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ আইন কবে কার্যকর এবং সমাপ্ত হয়? সতীদাহ প্রথা বিলোপ আইন বা যা বেঙ্গল সতী রেগুলেশন 1829 নামে পরিচিত এবং এই 4 ডিসেম্বর 1829 সালে কিন্তু এটি কার্যকর করা হয়। এছাড়াও দেখো ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এই আইনটি পাস করেন এবং এই আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়, যেখানে একজন মৃত স্বামীর চিতায় তার বিধবা স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। এই ঘটনাটাকে আমরা বলছি সতীদাহ প্রথা।
ঠিক আছে। দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল অর্থাৎ সাপটা কবে কার্যকর হয়? তাহলে দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল বা সাপটা SAFTA সাপটা 2006 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। সাপটা হলো কি দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলির মধ্যে বাণিজ্যের উন্নয়নের জন্য গঠিত একটা চুক্তি। ঠিক আছে। যদি সাপটার পুরো নাম জানি, সেটা সাপটার পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এই যে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এবং এটা চুক্তি স্বাক্ষরিত হয় 2004 সালে 6 জানুয়ারি এবং কার্যকর হয় 1 জানুয়ারি 2006। 1 জানুয়ারি 2006 কিন্তু আমাদের এটা কার্যকর হয়। আচ্ছা, সাপটা দেশগুলির মধ্যে যেসব দেশগুলো সদস্য রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। এরা কিন্তু সাপটার এই দেশগুলোই হচ্ছে কিন্তু সাপটার সদস্য। পরের প্রশ্ন কি রয়েছে? কালামকারী চিত্রকর্ম মূলত কোন উপাদানের উপর কাজ করা হয়? সেটা কিন্তু কাপড়ের উপর কাজ করা হয়। এই চিত্রকর্মটা কিন্তু কিসের উপর কাজ করা হয়? কাপড়ের উপর। তাহলে কালামকারী হলো একটা ঐতিহ্যবাহী ভারতীয় বস্ত্র প্রিন্টিং শিল্প। এটি কটন বা সুতির কাপড়ের উপর দেওয়া হয় বা এই কাজটা কারুকার্যটা করা হয়। প্রাকৃতিক রং এবং হাতের কলম বা ব্লক প্রিন্টের মাধ্যমে এই জটিল নকশা তৈরি করা হয়। এবং এই শিল্পের মূল কেন্দ্র হচ্ছে কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের মধ্যে কিছু অঞ্চলে এই জায়গায় আমাদের কালামকারী চিত্রকর্ম আমরা দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন কী রয়েছে? সিমরনপ্রীত কৌর কোন দূরত্ব বা কোন ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন? তাহলে তিনি জিতেছেন কি? পেরুর লিয়ায় অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে রৌপ্য পদক জিতেছে। এটাই ছিল তার সিনিয়র আন্তর্জাতিক পদক এবং ফাইনালে তিনি দ্বিতীয় স্থান করেছে, ওই জন্যই ব্রোঞ্জ বা রৌপ্য পদক আমাদের রৌপ্য পদক পেয়েছে। মগধে কাকে ব্যবহারিকা নামে ডাকা হতো? তাহলে প্রাচীন মগধে সাম্রাজ্যের সময় ব্যবহারিকী শব্দটি ব্যবহার করত এক ধরনের উচ্চ পদস্থ কর্মকর্তা বা প্রশাসনিক ব্যক্তিকে নির্দেশ করার জন্য কিন্তু ব্যবহার করা হতো। তারা মূলত রাজকীয় কাজকর্মসমূহ এবং প্রশাসনিক দায়িত্ব পালন করতেন। এছাড়াও ব্যবহারিক শব্দটি মাঝে মাঝে বাণিজ্যিক বা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার হতে পারে, তবে মূলত প্রশাসনিক ভূমিকার ক্ষেত্রে কিন্তু এই ব্যবহারিকা কিন্তু বেশি ব্যবহৃত হয়েছিল মগধের সময়। নেক্সট দেখো কী রয়েছে? সাতবাহন বংশের আমলে আহর এবং রাষ্ট্রের মধ্যে কি সম্পর্ক ছিল? তাহলে আহর বলতে আমরা কি বুঝি? আহর হচ্ছে সাতবাহন বংশের একটি স্থানীয় প্রশাসনিক একক বা এলাকা, যেটাকে বলতে পারি, এবং সাধারণ একটি শহর বা নগরকেন্দ্রিক প্রশাসনিক অঞ্চল বলতে বোঝায় এটি। এবং এখানে বাণিজ্যিক কার্যক্রম, ট্যাক্স সংগ্রহ এবং প্রশাসনিক দায়িত্ব পালন করা হতো এই আহর। ঠিক আছে, এটি হচ্ছে কিন্তু আহর। এবং রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে বৃহত্তর একটি প্রশাসনিক একক বা এলাকা। এটি অনেক আহর বা ছোট ছোট অঞ্চলের সমন্বয়ে গঠিত হয়ে থাকে রাষ্ট্র, এবং এই ধরনের জেলা বা প্রদেশ এই ধরনের জেলা বা প্রদেশ বলা হয়। ঠিক আছে, ওইটাই দেখো সম্পর্ক দিয়েছে আহর এবং রাষ্ট্রের সম্পর্ক। আহর এবং রাষ্ট্রে ছিল রাষ্ট্র এর অন্তর্ভুক্ত একটি উপ অঞ্চল, যেমন আজকের দিনে থানার অধীনে ইউনিয়ন বা গ্রামের মতো, ঠিক আছে, তেমনি রাষ্ট্রের অধীনে আহর ছিল। রাষ্ট্র ছিল উচ্চতর প্রশাসনিক স্তর, আর আহর ছিল তার অধীনে ছোট প্রশাসনিক ইউনিট বা প্রশাসনিক একক। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে দ্রুত এবং টেকসই আর্থ সামাজিক উন্নয়ন। পরের প্রশ্ন কি রয়েছে? ফকির সন্ন্যাসী বিদ্রোহ কিসের সাথে সম্পর্কিত? তাহলে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ছিল একটি সামাজিক এবং রাজনৈতিক বিদ্রোহ, যা মূলত এটা কিসের উপর ছিল? এই সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল ব্রিটিশদের উপর যে শোষণ, অত্যধিক কর আদায় এবং ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে এই বিদ্রোহ ঘটিয়েছিল ফকির এবং সন্ন্যাসীরা। প্রায় 1770-এর দশকে থেকে 1800 সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংগঠিত হয়েছিল এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির বলতে মুসলিম সুফি ভিক্ষুক এবং সন্ন্যাসী বলতে হিন্দু তপস্বীদের বোঝানো হয়, এবং এই দুই সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে বিদ্রোহে অংশ নেয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মজনু শাহ অর্থাৎ ফকির নেতা মজনু শাহ, এবং সন্ন্যাসী দলের সঙ্গে যুক্ত ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। এরা ছিল ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহের সাথে সম্পর্কিত। 2025 সালে ফ্রেঞ্চ ওপেন কোন শহরে অনুষ্ঠিত হবে? তাহলে 2025 সালে ফ্রেঞ্চ ওপেন অনুষ্ঠিত হবে কি? রোলা গ্যাসোরো নামে জনপ্রিয়। ঠিক আছে, ফ্রেঞ্চ ওপেনটা রোলা গ্যাসোরো নামেও পরিচিত এবং অনুষ্ঠিত
অনুষ্ঠিত হবে প্যারিসে, অনুষ্ঠিত হচ্ছে প্যারিসে স্টেড বোলা গ্যাসর, ঠিক আছে, বা স্টেড রোলান্ড গ্যারস, ঠিক আছে, সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। নেক্সট দেখো কী রয়েছে, কোন দুটি দেশের মধ্যে যুদ্ধের কারণে দক্ষিণ চীন সাগর প্রভাবিত হয়েছিল? তাহলে সেই দুটি দেশ হচ্ছে কি চীন এবং ভিয়েতনামের মধ্যে বিরোধের কারণে আমাদের এটা হয়েছিল। এছাড়াও দেখো ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন্স, তাইওয়ান এবং ভিয়েতনামও এই অঞ্চলের দ্বীপ এবং সামুদ্রিক অঞ্চলের মানিকলা নিয়ে চীনের সাথে বিরোধে সবসময় লিপ্ত হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো কী হচ্ছে, ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে? তাহলে তারা দুটো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, NASM-SR, আরেকটা হচ্ছে VLSR-SAM, ঠিক আছে। অর্থাৎ NASM-SR এর পুরো নাম হচ্ছে নাভাল অ্যান্টিশিপ মিসাইল, আরেকটা হচ্ছে ভার্টিক্যালি লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, ঠিক আছে। এই যদি নাভাল অ্যান্টিশিপ মিসাইলকে দেখি, এর রূপটা হচ্ছে প্রথম ধরনের সামুদ্রিক বিস্ফোরক ক্ষেপণাস্ত্র যেটি হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মহড়া চলেছে দেখো, ফ্লাইট ট্রায়াল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে 25শে ফেব্রুয়ারি 2025 উড়িষ্যার চণ্ডীপুরে। ক্ষেপণাস্ত্রটি সূক্ষ্মভাবে ছোট ছোট একটি জাহাজ লক্ষ্য করে আঘাত করে সি স্কিপিং মোডে, ঠিক আছে। এবং পরে দেখো কি রয়েছে, ভার্টিক্যালি লঞ্চড শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। এটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র যা ভার্টিক্যালি লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মহড়া চলেছিল 26শে মার্চ 2025 তারিখে। চণ্ডীপুর থেকে এটি উচ্চগতির আবহাওয়া লক্ষ্যবস্তু নিয়ন্ত্রণ করে ধ্বংস করা এবং ক্ষেপণাস্ত্রের মর্জিতে গতি এবং নির্ভুলতা প্রমাণ করে এটা, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, আগ্নেয়গিরির পর্বতমালা। আগ্নেয়গিরির পর্বতমালা কোন রেখা বা কোন সীমানা বরাবর পাওয়া যায়? সেটা পাওয়া যায় বিশ্বের প্লেট টেকটনিক সীমান্ত বা বলা টেকটনিক প্লেটের সীমানা বরাবর পাওয়া যায়। আমরা যদি দেখি, আগ্নেয়গিরি পর্বতমালা গঠিত হয় যেখানে পৃথিবীর যে টেকটনিক প্লেটগুলো থাকে সেটা হচ্ছে সংঘর্ষে বা কনভার্জেন্ট বাউন্ডারিজের আসে, দূরে সরে যাওয়ার ফলে হতে পারে, বা ডাইভার্জেন্ট বাউন্ডারি বা হটস্পট অঞ্চলে লাভা নির্গত হয়। এই সব এলাকা ভূগর্ভস্থ গলিত শিলা উপরে উঠে এসে এবং আগ্নেয়গিরি সৃষ্টি করে এবং কখনো কখনো এটি পর্বতমালা তৈরি করে। নেক্সট দেখো কী রয়েছে, ডেকাথলন খুচরো বিক্রেতা কোন দেশে গঠিত হয় বা কোন দেশের থেকে বিলং করে? সেটা হচ্ছে কিন্তু গঠিত হয় ফ্রান্সের বা ফরাসি ক্রীড়া সামগ্রী বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা হয়েছিল 1976-এ, প্রথম স্টোর করে ফ্রান্সের লিন শহরে। প্রতিষ্ঠাতা হচ্ছে মাইকেল মাইকেল লিক্লার্ক এবং মূল সদর দপ্তর হচ্ছে ভ্যালেনিউ ভি ডি এসকি, ফ্রান্সের মধ্যে অবস্থিত। ডেকাথলন নিজস্ব ব্র্যান্ড খেলাধুলার প্রায় সব ধরনের পণ্য তৈরি করে এবং বিক্রি করে, যেমন এই সব ব্র্যান্ডগুলো তারা কিন্তু পাবে। এবং বিশ্বব্যাপী 70টির বেশি দেশের মধ্যে আমাদের এই ধরনের শাখা রয়েছে। তো থ্যাংক ইউ। আমাদের ভিডিও আজকের এই পর্যন্ত। যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই ভুলবে না করতে। এবং যারা পিডিএফ নিতে চাও তারা টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। থ্যাংক ইউ।